অর্থাৎ আমরা তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং কাইনেটিক এনার্জি এই দুটোর মধ্যে কি সম্পর্ক সেটা একটু দেখবো আমরা। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি ইকে হচ্ছে হাফ এমভি স্কোয়ার, আর ল্যামডা সমান কি দাঁড়াচ্ছে এইচ বাই এমভি। দেখো এবার এটাকে তাহলে এমভি স্কোয়ার সমান আমরা কি বলতে পারি, 2e সাফিক্সে কে, তাই না? তাহলে আমি বোথ সাইড এম দিয়ে গুণ করি, বোথ সাইড, তাহলে এম স্কোয়ার আর ভি স্কোয়ার ইন্টু ভি সমান হচ্ছে 2 ME সাফিক্সে কে। বুঝতে পারলি, আমি এম দিয়ে গুণ করলাম বোথ সাইড, তাহলে এটাকে আমরা বলতে পারি এমভি এর হোল স্কোয়ার সমান 2ME কে। তাহলে এমভি ইকাল টু কি দাঁড়াবে, √2ME এই যে মানটাকে এখানে পুট করব আমরা, তাহলে ল্যামডা ইকাল টু এইচ বাই √2ME সাফিক্সে কে, ল্যামডা ইকাল টু। এর মধ্যে দেখো এই যে সমীকরণটা আমরা লিখেছি, এখানে এইচ হচ্ছে একটা ধ্রুবক, হ্যাঁ, ইলেকট্রনের ভরও হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি কি ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/√E, মানে গতিশক্তি সাথে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তার গতিশক্তির সাথে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বুঝতে পারলি? এবার এখান থেকে এই যে সম্পর্কটা বললাম বুঝতে পারলি নিশ্চয়ই। এবার এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম কিছু করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে দিই, যে তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত তড়িৎ ক্ষেত্র দ্বারা যে সমস্ত ইলেকট্রনগুলো গতিপ্রাপ্ত হয়েছে তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ কি করে পাবো? আচ্ছা, তাহলে তাহলে অঙ্ক আছে, নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে আছে, যে ধরা যাক ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটি ইলেকট্রন স্রোত পাঠানো হলো, ভি ভোল্ট তড়িৎ ক্ষেত্র আছে, ভি ভোল্ট আছে কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ 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 ক্ষেত্র না, তড়িৎ বিভব, এটা বিভব, তড়িৎ ক্ষেত্র আছে, সেখানে তার বিভবটা হচ্ছে ভি, একটা ইলেকট্রনের স্রোতকে পাঠানো হয়েছে, তার ফলে প্রতিটি ইলেকট্রন ইভি ইভি গতিশক্তি মানে ইভি ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করে, করেছে, প্রতিটি ইলেকট্রন এই পরিমাণ শক্তিটা অর্জন করেছে। এই অর্জিত শক্তি হচ্ছে গতিশক্তির সঙ্গে তাদের সমান হবে। তাহলে একটা ইলেকট্রন যদি একটা ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার সমান আমরা বলতে পারি ইভি, কি রে বলতে পারি তো নাকি? তাহলে ভি ইকাল টু কি দাঁড়াবে, এই ভোল্ট আর এই ভোল্ট আলাদা, এই ভোল্টটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে আমরা ছোট ভি ইকাল টু কি বলতে পারি আমরা, এটাকে 2 দিয়ে গুণ করবো, 2EV ডিভাইডেড বাই এম, তার স্কোয়ার, তার রুট বলতে পারি। এবার আমি ল্যামডা ইকাল টু এইচ বাই এমভি আছে, এখানে আমি মানটাকে বসিয়ে দেবো, তাহলে আমরা বলতে পারি দেখো সমান এইচ বাই এমটাকে রাখলাম, আর ভি এর মানটা কি ছিল, √/m, মানে এখানে √m আসবে, 2EV
তাহলে এখানে রুট এম চলে আসবে, এটা মানে এটা এরকম দাঁড়াবে এইচ বাই রুট ওভার 2m ইভি, বুঝতে পারলি? ল্যামডা সমান এটা দাঁড়াবে। এই যে এই যে সম্পর্কগুলো সব বেরোলো, এই সম্পর্কগুলোকে মনে রাখতে হবে অঙ্ক করার সময়। এখান থেকে অঙ্ক আছে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো সব সলভ করতে হবে। দেখতে পাচ্ছিস? আচ্ছা, তো তাহলে এবার বইতে যে এইখানে বইয়ের এইখানে যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো আছে, এই নিউমেরিক্যাল প্রবলেম গুলো করে ফেলতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস একটুখানি বলে দিই আমি, এই সমীকরণের ক্ষেত্রে একটু পার্থক্য হবে কখন, যে যদি একটা ইলেকট্রনকে কিউ কুলম্ব আধানযুক্ত অন্য একটা, মানে যদি একটা ইলেকট্রনের পরিবর্তে কিউ কুলম্ব আধানযুক্ত অন্য একটা কণাকে ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠানো হয়, তবে সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু, তখন ল্যামডা ইকুয়াল টু কি হবে, ই এর জায়গায় ওই মানে ইটা, ওই ইলেকট্রন না থেকে অন্য কণা থাকে। আমরা তো এই যে ইটা ধরেছি, হোয়াট ইজ দিস ই? ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। তো যদি ইলেকট্রনের পরিবর্তে যদি অন্য একটা কণা দেওয়া হয়, তার তার তোকে তার চার্জ বলে দেওয়া হচ্ছে কিউ কুলম্ব, তাহলে ই এর জায়গায় কিউ বসে যাবে, বুঝতে পারলি তো? এখানে ইটা হচ্ছে ইলেকট্রনের আধান বোঝাচ্ছি, আর এখন অন্য কণা পাঠালে সেখানে কিউ বসে যাবে। আচ্ছা, এই যে নিউমেরিক্যাল প্রবলেম আছে নতুন বইতে 111 পৃষ্ঠাতে, 111 পৃষ্ঠাতে যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলোকে সব করতে হবে। একটা প্রবলেম দেখো, এখান থেকে আমি করছি না, বলে দিচ্ছি। কোন একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 200 অ্যাংস্ট্রম হলে ওর বেগ নির্ণয় করো। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তো ল্যামডা বলা আছে, এইচ তো জানিস, এইচ এর মান দেওয়া আছে 6.626 ইন্টু 10⁻34। এম এর মানও দেওয়া থাকবে, শুধু ভি বার করতে হবে। শুধু সমীকরণটা বসিয়ে ভি বার করলেই হবে, হয়ে গেল। খুবই খুব সহজ, তাই না? আচ্ছা, এরপর যেটা আমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সেটা, এবং এটা পরীক্ষাতে খুব আসবে, এটা হচ্ছে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, মনে কর বোরের ওই যেটা বোর তত্ত্বের যে আমি পড়তে বলেছিলাম, সেকেন্ড পস্টুলেট, যেটা বোর তত্ত্বের সেকেন্ড পস্টুলেট, যেটা সরি বোর তত্ত্বের যে সীমাবদ্ধতা আমি পড়তে বলেছিলাম, ওই সীমাবদ্ধতাতে এইগুলো সব ছিল। বোর তত্ত্বের সাহায্যে ডি ব্রগলির সমীকরণকে প্রতিষ্ঠা করা যায় না বা এর ব্যাখ্যা করা যায় না। বোর তত্ত্বের সাহায্যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে আমরা কিভাবে হলো সেটাকে ব্যাখ্যা করতে পারি না। তো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা আমরা আলাদাভাবে পড়বো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি, খুব খুব ইন্টারেস্টিং একটা নীতি এবং খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে বারবার আসে। হাইজেনবার্গ হচ্ছে জার্মানি, একটা জার্মান সায়েন্টিস্ট। 1927 খ্রিস্টাব্দে এই জার্মান সায়েন্টিস্ট হাইজেনবার্গ, তিনি কি করলেন, অনিশ্চয়তা নীতিটি প্রবর্তন করেন। অনিশ্চয়তা নীতিটি তিনি প্রবর্তন করেন। অনিশ্চয়তা নীতি বা অনিশ্চয়তা নীতি, এটা কি জিনিস? অনিশ্চয়তা নীতি, নীতিটা কি বলছে, নীতিটা পরীক্ষাতে আসে। নীতিটা বলছে কি, যে কোনো একটা গতিশীল আণুবীক্ষণিক কণা, কোনো গতিশীল মাইক্রোস্কোপিক পার্টিকেল অর্থাৎ আণুবীক্ষণিক কণা, তাদের ক্ষেত্রে মানে মানে আণুবীক্ষণিক কণা কে হয়, অণু হতে পারে, পরমাণু বা আয়ন বা ইলেকট্রন, অণু, পরমাণু বা ইলেকট্রন। এদের ক্ষেত্রে এদের অবস্থান এবং মোমেন্টাম, অর্থাৎ ভরবেগ, এদের অবস্থান এবং ভরবেগ একই সাথে এবং নির্ভুলতার সাথে নির্ণয় করা সম্ভব নয়। It is not possible to determine both the position and momentum of a moving microparticle simultaneously and accurately, মানে একই সঙ্গে এবং নির্ভুলভাবে একটা মাইক্রোস্কোপিক, মানে একটা গতিশীল মাইক্রোস্কোপিক কণার ক্ষেত্রে তাদের অবস্থান এবং গতিবেগ, অবস্থান এবং ভরবেগ, পজিশন এন্ড মোমেন্ট, হ্যাঁ, অবস্থান এবং ভরবেগ, এই দুটো একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে যদি আমরা দুটো একই সঙ্গে নির্ণয় করতে যাই, তাহলে সেটা নির্ভুল হবে না,
আবার যদি নির্ভুল ভাবে নির্ণয় করতে যাই তাহলে সেটা একই সঙ্গে করতে পারবো না। তাহলে একই সঙ্গে করতে গেলে কিছুটা মানে ওই দুটোর মান মানে নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা ভুল আসবে, কিছুটা ভুল তৈরি হবে বা কিছুটা অনিশ্চয়তা আসবে। এই কারণেই এই এই নীতিটার মানে নাম হচ্ছে অনিশ্চয়তা নীতি। বুঝতে পারলি? কে বুঝতে পারলি না বল? কোনো গতিশীল আণুবীক্ষণিক কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। একই সঙ্গে এবং নির্ভুলভাবে নির্ণয় করা কখনোই সম্ভব নয়। তো যদি এটাকে নির্ণয় করার কোনো চেষ্টা করা হয়, তো সেক্ষেত্রে কি হবে, ওই দুটোর পরিমাপ মান নির্ণয়ে অনিশ্চয়তা দেখা দেবে, যেটা মানে যে কারণে এটাকে অনিশ্চয়তা নীতি বলা হচ্ছে। অনিশ্চয়তা নীতি, এটার গাণিতিক রূপ আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট। গাণিতিক রূপটি লেখো, পরীক্ষাতে আছে। অনিশ্চয়তা নীতিটি লেখো এবং এর গাণিতিক রূপ। অনিশ্চয়তা নীতি, আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি, এটা কি বললাম? এবার কি দেখো, তাহলে এর গাণিতিক রূপটা আমরা দেখবো। এর গাণিতিক রূপ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। বলছি কি দেখো, যে কোনো একটা মুহূর্তে অবস্থান নির্ণয়ে, তাহলে যদি আমরা কি বললাম, যে দুটো কোনো একটা মুভিং মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে আমরা এই দুটো একই সঙ্গে নির্ণয় করার চেষ্টা করছি, তাহলে তাদের মধ্যে তাদের মান নির্ভুল হবে না। তো তাহলে আমি কি করলাম, ডেল্টা এক্স হচ্ছে কি অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা। অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা যদি ডেল্টা এক্স হয়, আর ডেল্টা পি সেটা হচ্ছে কি ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তা। ডেল্টা এক্স এবং ডেল্টা পি যদি অবস্থান নির্ণয় অনিশ্চয়তা এবং ভরবেগ নির্ণয় ডেল্টা গুলো হচ্ছে এমনি এক্স এবং পি হচ্ছে অবস্থান এবং ভরবেগ। তাহলে আমি কি করেছি, একটা মুভিং মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে তার ভরবেগ এবং অবস্থানকে আমি সাইমালটেনিয়াসলি নির্ণয় করার চেষ্টা করেছি। তো তাহলে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মধ্যে। যদি এটা অবস্থান নির্ণয় অনিশ্চয়তা হয় আর যদি এটা ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা হয়, তাহলে আনসার্টেনিটি সূত্র অনুসারে বা আনসার্টেনিটি মানে নীতি অনুসারে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই, বা এটাকে আমরা বলতে পারি এরকম সমীকরণটা হতে পারে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h×2। এই যে h ক্রস সমান হচ্ছে h/2 পাই, এটাকে h ক্রস বলা হয়। এটা কোয়ান্টাম মেকানিক্সে আছে, তোরা ফিজিক্সেও পড়বি পরে। এইটুকু হচ্ছে অনিশ্চয়তা নীতির গাণিতিক এক্সপ্রেশন যেটা আছে। অনিশ্চয়তা নীতি যেটা আছে তার গাণিতিক এক্সপ্রেশনটা হচ্ছে, তার এক মিনিট ধরো। অনিশ্চয়তা নীতি যেটা আছে তার গাণিতিক রূপ হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পারলি তো? এবার দেখো এখানে এই অনিশ্চয়তা নীতির আমরা একটা অন্য ফরম্যাটে যাব। আমরা বললাম কি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। হোয়াট ইজ ডেল্টা পি? ভরবেগ। তাহলে ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি। কারণ কি ভর নির্ণয়ে কখনো অনিশ্চয়তা হয় না, ভর সবসময় একই থাকে। তাহলে তাহলে বেগ নির্ণয়ে অনিশ্চয়তা হলেই ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তা হয়ে যায়। তো তাহলে এইটাই গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। তাহলে
ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 m পাই। এইটা একটা আলাদা একটা ফরম্যাট। মানে তোমাকে যদি বলে অবস্থান এবং ভরবেগের সাপেক্ষে অনিশ্চয়তা সূত্রের গাণিতিক রূপ প্রকাশ করো, তখন তোকে এটা লিখতে হবে। হ্যাঁ, যখন অঙ্ক করতে দেবে তখন এই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি সমান ধরে করব এইচ বাই 4 পাই। এটা সমান ধরে করবো, হ্যাঁ, কারণ এই যে গ্রেটার দেন লেস দেন এগুলো সব অসমীকরণে আছে, কিন্তু সমীকরণ না হলে আমরা সেখান থেকে সমাধান করতে পারবো না। তাই এই অসমীকরণ পার্টগুলোকে বাদ দিয়ে দেবো। বুঝতে পারলি নিশ্চয়ই? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো বইতে পড়তে হবে। এবার বইতে আছে দেখো যে কোনো নির্দিষ্ট মুহূর্তে পরমাণুর মধ্যে ইলেকট্রনের ভরবেগ যত নির্ভুলভাবে পরিমাপের চেষ্টা করা হবে, অর্থাৎ ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তার মান যত কম হবে, অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তার মান বাড়বে। হ্যাঁ, এখান থেকে এটার তাৎপর্য লিখতে আসে পরীক্ষাতে, সেই তাৎপর্যটা একটু আমি লিখে দেবো, তোরা খাতা বার করে একটু লেখ। এই এই যে এর যে তাৎপর্যটা আছে, খাতা বার করেছিস সবাই? হ্যাঁ, 1 নম্বর তাৎপর্যটা লেখ। যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি দেখেছিস? আণুবীক্ষণিক কণা, অর্থাৎ আণুবীক্ষণিক কণা, ব্র্যাকেট লিখবি মাইক্রোস্কোপিক পার্টিকেল, এর ক্ষেত্রে প্রযোজ্য। বুঝছে? লেখো ম্যাক্রো পার্টিকেলের ক্ষেত্রে, ম্যাক্রো কণার ক্ষেত্রে, ম্যাক্রো কণা বা ম্যাক্রো পার্টিকেলের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি প্রযোজ্য নয়। একই পয়েন্টেই, মানে হাইজেনবার্গের এই অনিশ্চয়তা নীতিটি হচ্ছে মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু ম্যাক্রো পার্টিকেল গুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। হয়েছে? 2 নম্বর পয়েন্ট চলে এসো। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট দেখো কি বলবো আমি। দেখতে পাচ্ছি এখানে যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। দেখতে পাচ্ছিস? তাহলে এই দুটোর গুণফল ডেল্টা এক্স এবং ডেল্টা পি এর গুণফল হচ্ছে এইচ বাই 4 পাই। তো তাহলে যদি একটা ডেল্টা এক্স টেন্স টু জিরো, তোদের লিমিটের অঙ্ক করা হয়েছে? অঙ্কের অঙ্কের লিমিট হয়নি না? 12 আছে। আচ্ছা, ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই অ্যারোটা দেওয়া হয় মানে টেন্স টু জিরো বলা হয়, এগুলো হচ্ছে টেন্স টু, এই অ্যারোটার মানে হচ্ছে টেন্স টু। যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়, তাহলে ডেল্টা পি টেন্স টু হবে অসীম, ইনফাইনাইট, ইনফিনিটি, অসীম। কেন এরকম হবে? এই যে এইচ বাই 4 পাই তো হচ্ছে ধ্রুবক, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি সমান এটাকে আমরা একটা কনস্ট্যান্ট বলতে পারি, ধ্রুবক, তাই না? তাহলে যদি এর মান যদি জিরো হয়, তাহলে ডেল্টা এক্স যদি জিরো হয়ে যায় বা জিরোর দিকে যায়, তাহলে ডেল্টা পি কত হবে? কনস্ট্যান্ট বাই জিরো, তার মানে অসীম হয়ে যাবে। এটা সেটাই বলেছি। ডেল্টা এক্স টেন্স টু জিরো, এর এই কথাটার মানে কি? ডেল্টা এক্স এর মান জিরোর দিকে যাচ্ছে,
এর মান জিরোর কাছাকাছি যদি হয় বা জিরোর দিকে যদি যায়, তাহলে এর মান অসীমের দিকে যাবে। তাহলে ডেল্টা এক্স জিরোর দিকে যাওয়া, এটার মানেটা কি দাঁড়াচ্ছে, যে অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তাটা জিরোর দিকে যাচ্ছে, মানে কি অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা থাকছে না। অর্থাৎ আমি সঠিক অবস্থান যখন নির্ণয় করছি তখনই ডেল্টা এক্সটা জিরো হচ্ছে। তাহলে সঠিক অবস্থান নির্ণয়ের দিকে যখন যাচ্ছি তখন এটা কি হচ্ছে, ডেল্টা পিটা অসীম, অর্থাৎ অবস্থান নির্ণয়ে অনিশ্চয়, সরি, অর্থাৎ অর্থাৎ ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তাটা অসীম হচ্ছে, অর্থাৎ ভরবেগ নির্ণয়টা অত্যধিক আনসার্টেন হয়ে পড়ছে। তাহলে 2 নম্বর পয়েন্ট লেখো, যে যেহেতু যেহেতু বা এইটা লেখো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু ইজ বাই 4 পাই, লিখেছিস? তাহলে ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই যে ডেল্টা এক্স টেন্স টু জিরো এর পাশে লেখো অ্যাকিউরেট পজিশন। আচ্ছা থাক থাক, লিখতে হবে না। এটা করেছিস এই সময়, এইটুকু লিখেছিস? আচ্ছা এসেছে এতক্ষণ, আমার নেট চলে গেছিল। সবাই আছিস তো? হ্যাঁ, এইটুকু 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 তুলে নিয়েছিস তো? হ্যাঁ, এবার লেখো যে অর্থাৎ অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তার মান যখন শূন্য হয়, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তার মান যখন শূন্য হয়, দিয়ে ব্র্যাকেটে লিখবি কি, সঠিক অবস্থান, ব্র্যাকেটে লিখবি সঠিক অবস্থানের ক্ষেত্রে, সঠিক অবস্থান, অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা শূন্য হওয়া মানেই হচ্ছে সঠিক অবস্থান। লিখেছিস?